যে বিনিয়োগ সম্মেলনটা হলো, কিভাবে দেখছেন এই সম্মেলনটা বাংলাদেশের জন্য? আমি দেখেছি তাদের মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়েছে। এই সম্মেলন আমার কাছে মনে হয়েছে বড়ভাবে একটা নাড়া দিয়েছে ইনভেস্টরদেরকে বাংলাদেশকে কনসিডার করার জন্য। আমরা দেখছি চায়না বিভিন্ন দেশে ঘুরছে কিভাবে ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্ট করবে। রাইট, বাংলাদেশ এই লিস্টে থাকা দরকার। ডোমেস্টিক মার্কেটই আমাদের কিন্তু অনেক বড়। বাংলাদেশের যে একটা অসম্ভব একটা শক্তি যে আমি বদলে ফেলবো কিছু, রেজিলিয়েন্ট অ্যাটিটিউডের কারণে আমাদের ইকোনমি কিন্তু সামনে একটা দারুণ একটা সুযোগ। যারা পুঁজি নিয়ে আসে তারা কিন্তু লং টার্ম চিন্তা করে। টেলিকম যে রিফর্মটা হচ্ছে এখানে তারা আমাদেরকে এখানে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত রেখেছে। স্টারলিংক আসাটা কিভাবে দেখছেন আপনি বাংলাদেশে? আমরা কোনোদিন বলতে পারবো না এটা নতুন টেকনোলজিকে আসলে আসতে দেওয়া যাবে না। আমরা যেটা আশা করি সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। টেলিকম আর আইসিটি সেক্টরটাকে আসলে গভর্নমেন্টের সহযোগিতা করবে। বাংলাদেশে বিনিয়োগের কি ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে? আমাদের কাস্টমারদের যেন তারা যেন নিশ্চিন্তে আমাদের কানেক্টিভিটি ইউজ করতে পারেন। আমাদের টোটাল ভয়েস কানেক্টিভিটি ওয়ার্ল্ডটাকে ট্রান্সফর্ম করে ডাটা সেন্ট্রিক একটা ওয়ার্ল্ডে আমাদের যেতে হবে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমরা জানি যে সম্প্রতি বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে যেখানে দেশি এবং বিদেশি প্রচুর সম্ভাবনাময় বিনিয়োগকারী এখানে অংশগ্রহণ করেছিল এবং আসলে এক ধরনের এটা কিন্তু বেশ বাস ক্রিয়েট করেছে বাংলাদেশে, যেটা অনেক বছর আমরা দেখিনি যে বিনিয়োগ নিয়ে এই ধরনের সম্মেলন, এবং সেটা সামনেই দেখা যাবে যে কতটা সফল হয়। বাট ইনিশিয়ালি যেটা দেখা যাচ্ছে যে অনেক বিনিয়োগকারী বিদেশি তারা কিন্তু বাংলাদেশের প্রতি আকর্ষণ দেখিয়েছে। তো সেখানে আমরা এই বিষয় নিয়ে প্লাস বাংলাদেশের আসলে ওভারঅল বিনিয়োগ আমরা যদি দেখি যে এফডিআই এ কিন্তু বাংলাদেশ আসলে আমাদের যে ইকোনমির সাইজ সেটা থেকে কিন্তু আসলে অনেক কম এফডিআই, লেস দ্যান 1% অফ জিডিপি কিন্তু আমাদের আসলে এফডিআই। দর্শক, এটা কিন্তু চায়না, ভিয়েতনামে এটা 6-7%। সো যদি আমাদের আসলে নেক্সট লেভেল আপ আমাদের করতে হয় ইকোনমি, আমরা মিডল ইনকাম, আপার মিডল ইনকামে যেতে চাই, তো সেটা কিন্তু অনেক বিশেষজ্ঞের ধারণা। তারা বলে থাকেন যে বাংলাদেশে প্রচুর এফডিআই দরকার এবং সেটা বাড়াতে হবে, সেটার জন্য অনেক কিছু কাজ করা দরকার। সো দর্শক, আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান আজকে আমাদের সঙ্গে আছেন। সো দর্শক, আমরা জানি যে গ্রামীণ ফোনের মেইন ইনভেস্টর টেলিনর, নরওয়ের, এবং টেলিনর কিন্তু বাংলাদেশের যদি বলা যেতে পারে যে গ্রামীণ ফোনে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বাই ফার লার্জেস্ট ফরেন ইনভেস্টমেন্ট হবে। সো গ্রামীণ ফোন আজকে অনেক বছর বাংলাদেশে ব্যবসা করছে। সো তাদের থেকে এই যে বিদেশিদের জন্য বাংলাদেশ কেমন বিনিয়োগের স্থান এবং কীরকম ব্যবসা করা যেতে পারে, এখানে সমস্যা কি আছে, তো আমরা টিভিএস মনে করেছি যে আসলে এরকম একজন লোক থেকেই আমরা আলোচনা করতে পারি যে বিনিয়োগ সম্মেলনটা এটা আসলে কেমন সুযোগ তৈরি করতে পারে বাংলাদেশের জন্য সামনে, এবং বাংলাদেশের আসলে প্রধান সমস্যাগুলো কি সেক্ষেত্রে। সো দর্শক, আমি সাজ্জাদুর রহমান আছি, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মিস্টার ইয়াসির আজমান, গ্রামীণ ফোনের সিওর সঙ্গে। সো ইয়াসির ভাই, আপনাকে স্বাগতম টিভিএস এ। আপনাকে অনেক ধন্যবাদ, টিভিএস কে অনেক ধন্যবাদ। আমাকে থ্যাংক ইউ ফর জয়নিং আস, যে আপনার ব্যস্ততা সত্ত্বেও আপনি এসেছেন। ঢাকার ট্রাফিকও খুব ভালো ছিল না, সো থ্যাঙ্কস। সো ইয়াসির ভাই, যদি শুরুটা করি যে বিনিয়োগ সম্মেলনটা হলো সম্প্রতি, যেটা বলছিলাম যে অনেক বাস ক্রিয়েট করেছে, আপনি এটার সঙ্গে ছিলেন, এখানে অংশগ্রহণ করেছেন। সো এটা কিভাবে দেখছেন এই সম্মেলনটা বাংলাদেশের জন্য? আমার মনে হয় আপনি অলরেডি আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন যে এটা আসলে এই বিনিয়োগ সম্মেলনটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, এটা আসলে বড়সড় একটা বাজ ক্রিয়েট করেছে। আপনি অলরেডি যেটা বললেন, হাইলাইট করলেন। আমি যদি একটু আমার সংশ্লিষ্টতা ছিল কয়েকটা টপিকে, কিন্তু আমি যদি একটু বাইরের থেকেও দেখার চেষ্টা করি, আমরা যেটা দেখলাম যে এটা 4 দিনের একটা ইনভেস্টমেন্ট সামিট ছিল, তার মধ্যে 2 দিন ছিল ভেরি ইউনিকলি ইনভেস্টরদেরকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে যে বাংলাদেশটা কেমন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলে কোথায় ইনভেস্টমেন্ট করবে, তাদেরকে একটা লুক অ্যান্ড ফিল দেওয়া, যেটা বলা হয়। যারা আমরা যেমন কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা যারা কাজ করি, আমাদের যখন বাইরে কোনো পোস্টিং হয় তখন একটা বলে লুক অ্যান্ড ফিল, মানে আমাকে যেখানে পোস্টিং ওখানে দেখতে যাওয়ার একটা সুযোগ দেয় যে তুমি কি এখানে আসলে নিজের পরিবার নিয়ে এবং তুমি এখানে কাজ করবা কিনা।
আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা একটা ওই রকম। আচ্ছা আচ্ছা, ইনভেস্টরদের একটা লুক এন্ড ফিল দেওয়া যে আসলে এটা এইখানে যে ইনভেস্ট করবে তাকে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, এবং অন্য যারা ইনভেস্ট করেছে তাদের বিভিন্ন প্রেমিসেসও আমি যতটুকু জেনেছি নিয়ে যাওয়া হয়েছে। সো এইটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে। আমি প্রথম 2 দিনে এটার সাথে কোনো সংশ্লিষ্টতা আমার ছিল না। আমি তৃতীয় দিনে যখন বা ফর্মালি যেটা ইনঅগারেশন হলো, আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার যেটা প্রোগ্রামটা ইনঅগারেট করলেন, তখন আমি ছিলাম ওখানে। আমার কাছে মনে হচ্ছে এটা ফুল অফ লাইক অ্যান অডিয়েন্সেস ছিল, প্রায় 600 থেকে 700-800 লোক হবে, হাউসফুল ছিল। এবং আমি পার্সোনালি অনেক ইনভেস্টরদের সাথে মিট করেছি যারা বিভিন্ন জায়গাতে এসছে। যেহেতু বাংলাদেশে টেলিনরের ইনভেস্টমেন্ট অনেকদিন ধরে 28 বছর, বাংলাদেশের হিস্ট্রির মধ্যে টেলিনর এসেছে এবং বাংলাদেশেই তার ব্যবসার শুরু, বাংলাদেশ থেকে এশিয়াতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে। অনেক ইনভেস্টর আগ্রহ ছিল যে আসলে কথা বলার জন্য, বোঝার জন্য, জানার জন্য। তো আমি দেখেছি করিডোরে বিভিন্ন সময় বিভিন্ন সেশনে অনেকেই অ্যাপ্রোচ করেছে, কথা বলেছে। আমি দেখেছি তাদের মধ্যে একটা ভালো পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়েছে, অনেক কিউরিওসিটি আমার কাছে মনে হয়েছে। সো ওই প্রোগ্রামটা যেখানে ইনঅগারেশনের পরেও 2 দিন ধরে বিভিন্ন রকম বিজনেস সেশন আমি যতটুকু দেখেছি, গভর্নমেন্টের বিভিন্ন অথরিটিসগুলো ছিলেন ওখানে, তারা ইনভেস্টরদেরকে সুযোগ দিয়েছেন তাদের কোয়ারিগুলা, তাদের জানার আগ্রহগুলো, ওগুলোকে ঠিক মতো তাদেরকে সময় দেওয়া এবং ওগুলো অ্যান্সার দেওয়া। সো টু কাট ইট শর্ট, যে 4 দিনে একটা বড় একটা ভাইব ক্রিয়েট করা হলো, একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হলো। বাংলাদেশ নিয়ে সত্যি কথা বলতে, যে বাংলাদেশ নিয়ে আসলে মানুষ যখন কথা বলে, আমরা যখন বাইরে ইনভেস্টরদের মিট করি বা ইনভেস্টর আমাদের যখন রিচ আউট করে, আমাদের নিয়ে অনেক নেগেটিভ ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, বেশি নেগেটিভ, অনেক বেশি নেগেটিভ। এবং হ্যাঁ, নেগেটিভের হয়তো কারণও আছে। আমরা ক্লাইমেট চেঞ্জের আমরা ভুক্তভোগী। আমাদের আগে একসময় 3 থেকে 5 বছরে একবার ফ্লাড হতো, এখন প্রতি বছর ফ্লাড হয়, সাইক্লোন হয়। কিন্তু এইটাই কিন্তু বাংলাদেশের পরিচয় না, বাংলাদেশের পরিচয় আবার অন্যভাবেও আছে। সাইক্লোন তো আমেরিকাতেও বাংলাদেশ থেকে বেশি হয়, কিন্তু আমাদেরকে নিয়ে বেশি কথা হয়। হ্যাঁ, আমাদের ট্রাফিক নিয়ে, আমাদের এয়ার কোয়ালিটি নিয়ে, এখন এগুলো কোনো কিছু কি আপনি অস্বীকার করতে পারবেন না। বাট তারপরেও বাংলাদেশের কিছু ইউনিক স্ট্রেংথ আছে। হ্যাঁ, কেমন সেগুলো? আমার কাছে মনে হয় আমরা যখন টেলিনর, আমরা যখন বাংলাদেশে যখন ইনভেস্ট করেছে বা আমরা যখন দেখছি, একটা ছোট একটা দেশে 180 মিলিয়ন পপুলেশন, যাদের ক্রয় ক্ষমতা বেড়েই যাচ্ছে। হ্যাঁ, মিডিল ক্লাস সোসাইটিটা বাড়ছে, অ্যাফ্লুয়েন্ট সোসাইটি বাড়ছে। এটা বলা হয় মিডিল ক্লাস এন্ড অ্যাফ্লুয়েন্ট আপনার 3.5 থেকে 4 কোটির মতো। এটা ইউরোপের অনেক দেশের টোটাল পপুলেশন থেকে বেশি। হ্যাঁ, আপনি ওই জিনিসটা কিন্তু আমরা দেখছি না, যে এই যে মার্কেট অপরচুনিটি, এখানে যে ডোমেস্টিক মার্কেটই আমাদের কিন্তু অনেক বড়। তারপরে আপনি চিন্তা করে দেখেন, আমাদের সবাই হোমোজেনিয়াস, আমরা সবাই একইভাবে চিন্তা করি, একটা ফ্ল্যাট ল্যান্ডের আছি, খাওয়া দাওয়া একই রকম, আমাদের মোবিলিটিতে একটা বিশাল একটা সুযোগ, যে একটা ছোট্ট একটা কান্ট্রিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে গেছে, কমিউনিকেশন ফ্যাসিলিটি আছে, মোবাইল কানেক্টিভিটি সবার হাতে আছে। সো তারপরে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে জিনিসটা আসলে কেউ যদি বাইরে, আমি যেহেতু বাইরে বিভিন্ন দেশে কাজ করেছি, দেখেছি, এটা আসলে এটা না হলে এটা বোঝা যায় না। বাংলাদেশের যে একটা অসম্ভব একটা শক্তি, যে আমি বদলে ফেলবো কিছু, আমাদের যুব সমাজকে, তরুণদের যে একটা উচ্ছ্বাস, তাদের মধ্যে একটা প্রাণচঞ্চল একটা নতুন কিছু করার যে ইচ্ছা, এটা কিন্তু আপনি যেই দেশে আপনার এইজিং পপুলেশন, ধরেন আমরা এখন প্রায় জাপানের এক্সাম্পল আসে, ওদের সব এইজিং পপুলেশন, রাইট? ওই শক্তি, ওই ইনোভেটিভ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট তো আসবে না। আমাদের এখানে একটা কোম্পানি ইনভেস্ট করলে যেই লেভেলে, যেই বয়সের মানুষদের রিক্রুট করবে, তাকে ওই কোম্পানির কালচার অনুযায়ী, লিডারশিপ স্টাইল অনুযায়ী যেভাবে আসলে তৈরি করতে পারবে, এটা কিন্তু অন্য কোথাও সম্ভব না। এটা তো আছেই। তার উপরে আমরা যেটা দেখছি যে গত মাঝখানে আমরা একটু স্ট্রাগলের মধ্যে ছিলাম, ইকোনমিক স্ট্রাগল, রাইট? কিন্তু এই যে ডোমেস্টিক মার্কেট, এই যে আমাদের ডেমোগ্রাফি, এইটা কোনোদিনই আমাদের, এবং রেজিলিয়েন্ট একটা অ্যাটিটিউড, এই যে আমি ফ্লাড দিয়ে শুরু করেছিলাম, বাট ফ্লাডের পরে যে আমরা উই কাম ব্যাক ইভেন স্ট্রঙ্গার, রাইট? এই যে একটা রেজিলিয়েন্ট অ্যাটিটিউড, এই রেজিলিয়েন্ট অ্যাটিটিউডের কারণে আমাদের ইকোনমি কিন্তু সামনে একটা দারুণ একটা সুযোগ, যে পৃথিবীর বাংলাদেশে এমনভাবে এখন পজিশন করা আছে, এবং ভৌগোলিকভাবে যেভাবে পজিশন করা আছে, আমাদের কিন্তু একটা দারুণ সুযোগ এই মুহূর্তে আমাদের দেশে ইনভেস্টরদেরকে নিয়ে আসা, রাইট? আমরা দেখছি চায়না বিভিন্ন দেশে ঘুরছে কিভাবে ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্ট করবে, রাইট?
বাংলাদেশ এই লিস্টে থাকা দরকার, এবং কেন থাকবে না, শুধু চায়না কেন, আরো অন্য দেশগুলো বাংলাদেশে এসে ইনভেস্ট করা দরকার। এই সম্মেলন আমার কাছে মনে হয়েছে একটা বড়ভাবে একটা নাড়া দিয়েছে ইনভেস্টরদেরকে বাংলাদেশকে কনসিডার করার জন্য। এটাই আমার মনে হয় এই 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 যে ইনভেস্টমেন্ট সামিট তার সাফল্য। বাকিটা নির্ভর করবে কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন ওদেরকে, আপনি যে পজিটিভ আউটলুক বাংলাদেশ নিয়ে বলতে চাইছেন যে সামনে প্রতি বছর এটা হবে, প্রতি বছর ইমপ্রুভমেন্ট হবে, আমরা আমাদের রিফর্মগুলো করব, আমরা জুডিশিয়ারি রিফর্ম হবে, বিভিন্ন রকম ইজ অফ বিজনেসের কথা বলা হয়েছে, ট্যাক্স রিজিমের প্রেডিক্টেবিলিটির কথা বলা হয়েছে, আমরা কি আসলে ওই প্রমিসগুলো রাখতে পারবো কিনা, ওইটার উপর নির্ভর করবে আসলে এটার সাকসেস আলটিমেটলি ওয়েদার উই ক্যান গেট এনিথিং আউট অফ ইট। রাইট, আপনি অনেকগুলো রিফর্মের কথা বললেন। আমি যদি একটু স্পেসিফিক বলি যে জুডিশিয়ারি রিফর্মের সাথে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের কি সম্পর্কটা? আসলে দেখেন, আমরা যখন একটা কর্পোরেট হাউস যখন বাংলাদেশে তার বিজনেস রান করে, একইভাবে একজন ইন্ডিভিজুয়াল যখন তার জীবন জীবিকা একটা দেশে যে থাকে, দুইটা অনেকটা একই রকম, রাইট? বিচার ব্যবস্থার প্রতি সবারই আসলে আস্থা থাকতে হবে। কোম্পানি ব্যক্তি একই, কিন্তু একটা কোম্পানি যখন ব্যবসা করবে, বাংলাদেশে তার পুঁজি নিয়ে আসবে, তার পুঁজির যেই প্রোটেকশন, যে তার ব্যবসা রান করে তার প্রফিট সে নিয়ে যেতে পারবে, এখানে যদি কোনো অথরিটির সাথে কোনো রকম ডিসপিউট হয়, এই ডিসপিউটকে রেজুলেশনের জন্য দেয়ার উড বি রাইট অথরিটিস থাকবে, আইদার অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন প্রসেস থাকবে, অথবা জুডিশিয়ারি সিস্টেম থাকবে, কোর্ট থাকবে, যেখানে গিয়ে সেই ডিসপিউটগুলো রেজুলেট করতে পারবে, রাইট? ডিসপিউট হবে না, গ্লোবালি কোনো বিজনেস ডিসপিউট ছাড়া হয় না, বাট ডিসপিউট রেজুলেশনের প্রসেস এবং আপনার ওই কনফিডেন্সটা আছে কিনা বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমের উপরে, এটা কিন্তু কর্পোরেট হাউসগুলোর জন্য, ফরেন ইনভেস্টমেন্ট, এটা অনেক বড় ব্যাপার। আমরা সবাই জানি, আমরা সবাই গ্রামীণ ফোন এবং টেলকো প্রত্যেকটা অপারেটর কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসপিউটের মধ্যে দিয়ে গিয়েছে। এখন আমরা কি এগুলো রিজলভ করতে পারছি? ওটার প্রতি কি, এই সিস্টেমের প্রতি কি আমাদের কনফিডেন্সটা আছে? এটা কিন্তু অনেক বড় ব্যাপার, যার জন্য আমার মনে হয় এই রিফর্মগুলো আসলে শুধুমাত্র যে সিটিজেন হিসেবে আমার জন্য ইম্পর্টেন্ট তা না, প্রত্যেকটা কর্পোরেট হাউস, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট সামিটে যদি একটু দেখি, যে আপনি বলছিলেন যে অনেকেই আকৃষ্ট হয়েছে, কিন্তু আপনি কি জানেন যে বিদেশিরা কি ধরনের কোয়েরিজ করেছে, বাংলাদেশের কোন ক্ষেত্রে সম্ভাবনা আছে, এরকম কি কোনো ইন্টারাকশন কারোর সঙ্গে হয়েছে? হ্যাঁ, না আসলে এই আমাদের দেশে যেটা হয়েছে এতদিন, যেটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা সেক্টর, যেটা অনেক দিন ধরে এটা বাংলাদেশে অলরেডি আছে, বাট এখন শুধুমাত্র এটার উপরে ডিপেন্ডেন্ট না থেকে আসলে বাংলাদেশে কিভাবে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে দেখা যেতে পারে, এখানে অ্যাসেম্বলিং থেকে শুরু করে মোর দেন অ্যাসেম্বলিং, হ্যাঁ, লাইট ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো, ইলেকট্রনিক্স ইন বাংলাদেশে, and any sort of manufacturing, যেটা এখন চায়না ইজ দ্য লার্জেস্ট ওয়ান, যারা গ্লোবালি তারা সাপ্লাই দিয়ে থাকে, আমাদের দেশ কেন একটা হাব হবে না? ভিয়েতনাম যদি পারে, আমাদের দেশ কেন হবে না? এই সুযোগটা যেন আমাদের দেশে আসে। আমার কেন জানি মনে হয়েছে এবার বিডা, আমাদের সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের প্রধান উপদেষ্টা নিজে ব্যক্তিগতভাবে ওখানে উপস্থিত থেকে তার স্টোরি টেলিং দিয়ে চেষ্টা করেছেন ইনভেস্টরকে উদ্বুদ্ধ করার জন্য, বাংলাদেশ সম্বন্ধে যেন তাদের আগ্রহ বাড়ে। আমরা শুনেছি পরে বিডার চেয়ারম্যানের কাছ থেকে উনি অনেকগুলো ইন্টারভিউ দিচ্ছেন, ওখানে শুনেছি যে অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে আসবে এবং ওরা তাদের যে প্রমিসগুলো আছে ওগুলো ফুলফিল করার চেষ্টা করবে। সো I am looking forward to it, and রাইট, এবং ফলো আপ করবে, আমরা শুনেছি যে বিডা থেকে বলেছে যে ফলো আপ করবে। এবং এটা শুধু ওদের জন্য না, আমাদের অ্যাজ এ ইনভেস্টর টেলিনর, আমরাও উই আর লুকিং ফরওয়ার্ড, যে আসলে যেই টাইপের প্রমিসের কথা বলা হয়েছে, যে সমস্যার সমাধানের কথা বলা হয়েছে, ইজ অফ ডুইং বিজনেসের কথা বলা হয়েছে, রিফর্ম কিন্তু শুধুমাত্র আমরা জাতীয় লেভেলে যেগুলো দেখছি তা না, এর বাইরে কিন্তু বিভিন্ন সেক্টরে রিফর্ম হচ্ছে। ভেরি এনকারেজিং আমি বলবো, যে টেলিকম সেক্টরও কিন্তু রিফর্মের কাজ শুরু হয়েছে, বিটিআরসি এর মিনিস্ট্রি কাজ শুরু করেছে। আমরা দেখতে চাই এই কাজটা যেন আসলে কনস্ট্রাকটিভলি হয়, সবার ইনভলভমেন্টের থ্রুতে হয়, এটার বেনিফিট যেন বাংলাদেশের কাস্টমাররা পায়। এন্ড কাস্টমার যদি তার বেনিফিট পায়, তাহলে কিন্তু গভর্নমেন্ট এবং ব্যবসায়ীদের স্বার্থ টেক কেয়ার করা হবে। আগের সময়ও বিভিন্ন সময় সরকার বলেছে যে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে তারা কথা বলেছে, এগুলো ইমপ্রুভ করবে, বাট আমরা আসলে ওইভাবে অতটা ইমপ্রুভমেন্ট দেখিনি। কিছুটা ওএসএস নিয়ে কিছু কাজ হয়েছে, কিন্তু ধরেন যে লাইসেন্স নিতে হয় প্রচুর। একটা ফুটওয়্যার ফ্যাক্টরি করতে আপনি নিয়ারলি 3 ডজন লাইসেন্স লাগে, এর মধ্যে আবার 50% সেমি অ্যানুয়াল
রিনিউ করতে হয় 6 মাসে। সো এই ধরনের এগুলো নিয়ে বিডা কাজ করছে, হুইচ ইজ ভেরি এনকারেজিং, যেটা ব্যবসায়ীরাও সেটা চায় যে এই ধরনের হোক। তো আমরা যদি ধরেন একটা এই পার্টে দুইটা পার্টে একটু কথা বলি, আপনি যে কথাটা বললেন দুইটা পার্ট, একটা হচ্ছে আপনি বলেছেন যে ইজ অফ ডুইং বিজনেস এর কথা বলছে, আসলে কতটুকু হচ্ছে এবং আগে কি হয়েছে। আমার মনে হয় আমরা যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে আছি, আমরা যারা নাম্বার জেনারেট করি, আমরা যারা কাস্টমারদেরকে সার্ভ করি, আমরা যখন পিছনটা চলে যাই আমরা বলি পাস্ট, সামনে দেখো এখন, ঠিক আছে? সো মানে আমরা কোয়ার্টার 1-এ আমাদের সাবস্ক্রাইবারকে যদি একটা লেভেল অফ এক্সপিরিয়েন্স দিয়ে থাকতে পারি, আমরা বলি যে কোয়ার্টার 1 তো পাস্ট হয়ে গেছে, এখন কোয়ার্টার 2 এর পারফরমেন্স দেখো কি, হাউ বেস্ট ইউ ক্যান সার্ভ। তো আমিও বলবো আগে কি হয়েছে ওটা বলে এখন আমার লাভ নাই, আগে অনেক ভালো হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট এরিয়াও ছিল, এখন আমরা কি করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এখন আমরা শুনেছি যে বিডার থেকে বলা হচ্ছে তারা যে সব মিনিস্ট্রিগুলোকে একসাথে এনে একটা যেন ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়। বিডার মধ্যে বিভিন্ন মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, তারা সবাই মিলে ওই সময়ই এবং কোনো কাজ শুরু করার আগেই যে গ্যাস দেওয়ার কথা সে গ্যাস দিবে, যে ইলেকট্রিসিটি দেওয়ার কথা যে ইলেকট্রিসিটি দিবে, যার লাইসেন্স দেওয়ার কথা যে লাইসেন্স দিবে, সবাই একসাথে থাকবে। এই যে কথাগুলো বলা হচ্ছে এটা আমরা দেখতে চাই, এটা দেখতে চাই যে এটা আমার ফুলফিল করা হচ্ছে। ইনভেস্টররা এটা যদি পায়, ইটস অনেক বড় একটা প্রোগ্রেস। বিকজ সম্প্রতি একটা ডিসিশন আপনার সাথে একটু অ্যাড করি, যে একটা ডিসিশন গ্যাস প্রাইস হাইক, আপনি দেখেছেন খবর, তো সেখানে বিডা দেখলাম যে আজকে সেটা একটা চিঠি লিখেছে আপনার এনার্জি রেগুলেটরকে, যে এটা রিথিঙ্ক করা। রিসেন্টলি আমরা বলছে যে বিডা একটা ইনভেস্টমেন্ট সামিট করলো সফল, তো এই যে আরবিট্রারি বা ডিসক্রিমিনেটরি প্রাইস হাইক, যে নিউ ইন্ডাস্ট্রিজ, নিউ কানেকশন উইল বি কস্টলিয়ার 33%। সো এই যে ডিসক্রিমিনেশন এক্সিস্টিং এর সাথে নিউ, তাহলে নিউ ইনভেস্টমেন্ট কেন আসবে? এই মুহূর্তে একটা বিনিয়োগ সম্মেলন করলো আন্তর্জাতিক লেভেলের, সো তার মধ্যে এটা কিন্তু এই যে ল্যাক অফ কোঅর্ডিনেশনই আপনারা ইন্ডিকেট করছে। এখন কথা হচ্ছে যে আমি কি ল্যাক অফ কোঅর্ডিনেশনটা দেখবো না বিডা যে একটা রোল প্লে করার চেষ্টা করছে ওইটা দেখবো, রাইট? সো বিডা ইনস্ট্যান্টলি এটা বলেছে, লিখেছে যেটা, হ্যাঁ। সো আমার মনে হয় আমরা এখন ভালো জিনিসগুলোকে যদি প্রশংসা করতে পারি, এগুলো যদি আমরা হাইলাইট করতে পারি, তারা আরো উদ্বুদ্ধ হবে এইসব কাজগুলো করার জন্য, এবং গভর্নমেন্টের যে সব জায়গায় এইসব ভুলগুলো হয়ে যাচ্ছে তারাও একটু সতর্ক হবে যেন এরকম না হয়, একটা ইন্টিগ্রেটেড ওয়েতে যেন সবাই মিলে ডিসিশনগুলো নিতে পারে। তো আমি যেখানে বলছিলাম যে একটা হচ্ছে যে ওইটা দেখা, একটা আপনি বললেন যে লাইসেন্স, এই যে লাইসেন্সের বিভিন্ন ধরনের লাইসেন্স, দেখেন আমরা টেলিকম ইন্ডাস্ট্রি যখন আমরা শুরু করেছিলাম বাংলাদেশে, আপনারা সবাই স্টোরি জানেন, একটা ফরেন ইনভেস্টর নরওয়েজিয়ান কোম্পানি টেলিনর, উইদাউট এনি বিজনেস কেস, সাবস্ক্রাইবারের সংখ্যা তখন 2 লাখও দেখতে পারে নাই, বাংলাদেশে এসে $1 মিলিয়ন ইনভেস্ট করেছে একদম রুরালে গিয়ে, রাইট? তাদের মাথায় কি ছিল, ইনভেস্টর যারা পুঁজি নিয়ে আসে তারা কিন্তু লং টার্ম চিন্তা করে, তারা কিন্তু আজকে একদিনের ব্যবসা নিয়ে চিন্তা করে না। এখন যে একটা লাইসেন্সিং নিয়ে আসছে, তারপরে আপনি এই জার্নিতে, আপনার এই লং টার্ম জার্নিতে বিভিন্ন স্টেশনে থামছে না, আপনার লাইসেন্সের বিভিন্ন কিছু নিয়ে যাওয়া হচ্ছে। যেমন এখন আপনি টেলিকম অপারেটরে টাওয়ার করতে পারেন না, আপনি ফাইবার রোল আউট করতে পারেন না, হ্যাঁ? সো কানেক্টিভিটি, ইন্টারন্যাশনাল যে কলগুলো আসে টার্মিনেট হয় বাংলাদেশে, ওইটার মাঝখানে একটা গেটওয়ে বসে গেছে, অন্যদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই যে লাইসেন্সগুলো কার্টেল হচ্ছে, দিস আর নট গুড সিগন্যাল। এইখানে এখন যদি বাংলাদেশে আপনি যদি বলেন যে টেলকো অপারেটর যে 3টা আছে, গ্রামীণফোন সহ, এই 3টে কিন্তু মেজর ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, 3টার সাথেই ফরেনার জড়িত। গ্রামীণফোনই একমাত্র লোকাল ইনভেস্টর আছে, বাকি 2টা তো ফরেন ইনভেস্টরই, রাইট? রবিও কিছু পাবলিকলি লিস্টেড, বাকিটা তো ফরেন, বাঙালি পুরাটাই ফরেন ইনভেস্টমেন্ট। তো আপনি যদি চিন্তা করে দেখেন যে এই 3টা অপারেটরের যেই এক্সপিরিয়েন্স, এদের কাছেই তো ফরেন ইনভেস্টররা আসবে, জানতে চাইবে বিভিন্ন ফোরামে, এবং তাদের এক্সপিরিয়েন্সটা যদি এতটাই এরকম হয় যে আমাদের লাইসেন্স কেটে ফেলা হচ্ছে, প্রেডিক্টেবিলিটি নাই, পলিসি, ট্যাক্সেস দেবে, তাহলে কিন্তু আসলে এইটা কিন্তু একদিকে আমরা বলছি অনেক আশার কথা, আরেকদিকে কিন্তু যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করছে না। যার জন্য আমি বললাম যে এখন টেলিকম রিফর্মও শুরু হয়েছে। আমরা আশা করি প্রত্যেকটা স্টোরি, যেখানে বিডা পজিটিভ কথা বলছে, টেলিকম রেগুলেটর বিটিআরসি মিনিস্ট্রি বলছে রিফর্মের কথা, এবং বিভিন্ন আদার রিফর্মস অলরেডি আছে, আপনি জানেন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, এই জিনিসগুলো একটা রাইট প্রোগ্রেস দেখতে চাই। এইসব বিষয়ে কি আপনাদের সঙ্গে কথা হচ্ছে, যেহেতু রিফর্ম নিয়ে কথা হচ্ছে, আপনাদের সঙ্গে কি কথা হচ্ছে এই যে বিভিন্ন লাইসেন্সিং
ইস্যু যেটা বললেন, টেলিকম যে টেলিকম রিফর্মটা হচ্ছে, এখানে তারা আমাদেরকে এখানে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত রেখেছে। আচ্ছা, আমাদের কোম্পানি থেকেও ইভেন তাদের এই যে রিফর্ম যে কমিটি বা টিমগুলো ফর্ম করেছে, ওখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে। সো তারা কাজ করছে। উই আর লুকিং ফরওয়ার্ড যে আমরা যে ইনপুটগুলো দেই কনস্ট্রাকটিভলি, আমরা যা বলবো সবকিছু রাইট না, হ্যাঁ, কারণ আমরা আমাদের কথা চিন্তা করে বলবো। রেগুলেটর যা বলবে সবাই মিলে এমন একটা জায়গায় আসতে হবে যেখানে এন্ড কাস্টমার, দ্য গভর্নমেন্ট, দ্য রেগুলেটর অথরিটিস অ্যান্ড দ্য বিজনেস কমিউনিটি সবার একটা উইন উইন একটা সিচুয়েশন থাকে। আমার মনে হয় যে কারেন্ট যে রিফর্মের কথা বলা হচ্ছে, যেখানে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ নেওয়া হয়েছে, দে আর ট্রাইং টু কাম আউট উইথ এন সামথিং উইচ উইল বি অ্যাকসেপ্টেবল। আই হোপ সো। ওকে, আমরাও আশা করি যে ভালো কিছু হবে। স্টারলিংক বাংলাদেশে আসছে, অলরেডি দেখলাম যে বিটিআরসিতে তারা অ্যাপ্লাইও করেছে ফর লাইসেন্স। সো স্টারলিংক আসাটা কিভাবে দেখছেন আপনি বাংলাদেশে? হ্যাঁ, স্টারলিংকটা আসলে অনেক বড় একটা বাস ক্রিয়েট করেছে বাংলাদেশে। আমরা গ্রামীণফোন আসলে যে কোনো নতুন টেকনোলজিকে আমরা ওয়েলকাম জানাই। স্টারলিংকের যে সেগমেন্ট, স্টারলিংকের যে বিজনেস মডেল, তার সাথে টেলিকম আমরা এজ এন এমএনও আমাদের যে বিজনেস মডেল এবং আমরা যে সেগমেন্ট নিয়ে এখন কাজ করছি, দেয়ার ইজ ডিফারেন্স, রাইট? ইন্টারনেট সার্ভিস ওরা যেটা বলছে যে যেসব জায়গায় দুর্গম অঞ্চল, যেসব জায়গায় ধরেন এমএনওরা যেতে পারছে না, সেসব জায়গায় আপনি ওরা সার্ভিস দিতে পারবে। কোনো ডিজাস্টার লাইক ফ্লাড, সাইক্লোন, এরকম একটা সময়ে তাদের সার্ভিস গুলা অনেক বেশি অ্যাভেলেবল। বড় বড় কর্পোরেট সেক্টরের জন্য ওরা বলছে। তো আমরা কিন্তু সবসময় কম্পিটিশনের জন্য রেডি থাকতে হবে। আমরা আমাদের ইনোভেশন করতে হবে, আমরা আমাদের কাস্টমার এফোর্ডেবিলিটি এবং কাস্টমার এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে মার্কেটে উইন করতে হবে। আমরা কোনোদিন বলতে পারবো না একটা নতুন টেকনোলজিকে আসলে আসতে দেওয়া যাবে না। আমরা যেটা বলতে পারা উচিত এবং আমরা যেটা আশা করি সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আচ্ছা, ঠিক আছে, যে যার সেক্টরে কাজ করবে, কোনো এক্সট্রা কোনো বেনিফিট থ্রু রেগুলেশন, কম্পিটিশন তো ফিল করতে পারেন ওরা স্টারলিংক আসার পরে। আমার এই মুহূর্তে কেন জানি মনে হয় রাদার উই উইল কোলাবরেট উইথ আদার, আমরা পার্টনারশিপের থ্রুতে রাদার আমরা হয়তো ওদের সার্ভিস আমরা আমাদের যেসব জায়গায় আমরা দিতে পারবো না ওই সার্ভিসগুলো ওদের থ্রুতে আমরা দিব। আই থিঙ্ক সো। আমার স্টারলিং এর সাথে আমার ওইরকমই একটা পার্টনারশিপ হওয়া উচিত, যেন আমরা বোথ উই আর টুগেদার সার্ভিং দ্য এন্ড কাস্টমার ফর দ্য ইন্টারনেট কানেক্টিভিটি। বাংলাদেশে ইন্টারনেটের প্রাইস নিয়ে অনেকে এটা বলে, এখানে একটা কন্ট্রাডিক্টরি ভিউজ অনেক সময় আমি দেখি। কেউ বলে যে বাংলাদেশে এটা খুব এক্সপেন্সিভ, আবার কেউ কেউ বলে যে এটা বাংলাদেশে খুবই চিপার। সো বাংলাদেশে আসলে ইন্টারনেট প্রাইসটা কি আপনার কাছে কি মনে হয়? আমরা বাংলাদেশের ইন্টারনেট প্রাইসের যে ব্যাপারটা হচ্ছে ভেরি ভেরি ইউনিক একটা সিচুয়েশন। আপনি কোশ্চেনটা প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করবো এটার একটা উত্তর দেওয়ার জন্য, যেটা বোধগম্য হবে। আমাদের এখন যেই জায়গায় আসলে মোবাইল কানেক্টিভিটি আছে বা ইন্টারনেট ইউজ হচ্ছে, এটা কিন্তু অপটিমাল না। বলতে বোঝাচ্ছি যে আমরা যেই লেভেল অফ ইন্টারনেট ডাটা ইউজ করি, এটা কিন্তু যতটুকু একটা মানুষ আমাদের আশেপাশে নেইবারিং কান্ট্রিতে ইউজ করে তার থেকে অনেক কম। আচ্ছা, আমরা পার সাবস্ক্রাইবার মানে এক একজন গ্রাহক আমাদের 6 গিগাবাইট এভারেজে ইউজ করেন পার মান্থ। আমাদের আশেপাশে দেশগুলোতে 20 থেকে 30 গিগাবাইট ইউজ হয়। আচ্ছা, হ্যাঁ। সো আমাদের দেশে তো এটা বাড়বে, বিভিন্ন কারণে বাড়বে। এক হচ্ছে স্মার্টফোনের ইউসেজ বাড়বে, আরেক হচ্ছে ভালো কোয়ালিটির স্মার্টফোন আসবে, কন্টেন্ট আরো বেশি আসবে, মানুষের রিজনস ফর ইউজেস আরো অনেক বেড়ে যাবে, বিভিন্ন কারণে হবে। তখন কি হচ্ছে, 1 গিগা থেকে 6 গিগা আসছে, এটা 10 গিগা যাবে, 20 গিগা যাবে। এই যাত্রাটা তো উপর দিকে যাচ্ছে। আপনি আগে 1 গিগা ইউজ করতেন, এখন 2 গিগা ইউজ করেন। আপনি আগে 1 গিগা কিনতেন 100 টাকায়, এখন 2 গিগা কিনেন 160 টাকায়। আমি দেখছি আমার দাম কমে গেছে 20%। আপনি দেখছেন আপনার খরচ বেড়ে গেছে 60%। আপনি কিন্তু মনে হচ্ছে যে আপনার ইন্টারনেটের দাম বেড়েছে, খরচ বেড়েছে, কিন্তু আপনি কিন্তু আসলে ইউজ করছেন বেশি। আপনি 2টা শার্ট কিনলে তো 2টা শার্টের দাম হবে, ঠিক আছে? তো আপনি 2 গিগা কিনছেন, বাট পার গিগাবাইট কিন্তু আমাদের সাইডে অপারেটর দেখছে দাম কমে যাচ্ছে। আমাদের এই বছরও Q1-এও আমরা এখনো ডিসক্লোজ করি নেই, সামনে আসবে, বাট ধরে নেন সবগুলো অপারেটরেই দেখা যাবে 15 থেকে 20%-এর মতো প্রাইস কমে গেছে, ফল করেছে। কিন্তু যেহেতু ইউজেস বেড়ে যায়, কাস্টমারদেরও খরচ বেড়ে যায়। কিন্তু আমার এই ইউসেজ বাড়ানোর জন্য যে ভলিউমটা আমি আপনাকে দেই, এটা কিন্তু আমার একটা কস্ট আছে, এবং ডাটা জেনারেট করার জন্য ডাটাতে ইনভেস্টমেন্ট, নেটওয়ার্ক ইনভেস্টমেন্ট অনেক বেশি।
এখানে কিন্তু প্রফিটেবিলিটি টেলিকমের যে আগে ভয়েস ওয়ার্ল্ডে যে প্রফিটেবিলিটি নাই। এখন আমাদের কি কি করতে হবে এরপরেও যদি দাম কমাতে হয়? কয়েকটা জিনিস লাগবে। একটা জিনিস হচ্ছে আমাদের দেশে স্মার্টফোনের দাম অনেক বেশি, মানুষজন একটা অ্যান্টি ব্যারিয়ারই রয়ে গেছে। স্মার্টফোনের দাম কমিয়ে নিয়ে আসার জন্য আসলে কাজ করতে হবে। এখানে 2-3টা জিনিস আছে। একটা হচ্ছে স্মার্টফোনের উপরে যে ট্যাক্স আছে এটাকে কিভাবে কমানো যায়। নাম্বার 2 হচ্ছে যে স্মার্টফোন আমরা কেউ ইনস্টলমেন্টে বাংলাদেশে দিতে পারি না, বাইরের দেশে সব জায়গায় কিন্তু ইনস্টলমেন্টে দেওয়া হয়। ইভেন বাই নাও পে লেটার এই ধরনের কত রকমের অফার থাকে, আমাদের দেশে দেওয়া যায় না, কারণ আমাদের দেশে আমরা এটা সিমটা লক করতে পারি না। আপনাকে একটা ডিভাইস দিব, আপনি আমাকে বলবেন 2 বছর ধরে আমাকে টাকাটা ফেরত দিবেন, আপনি ডিভাইসটা নিয়ে যদি আমার সিমটা ইউজ না করেন আমি আপনাকে কোথায় পাবো? আচ্ছা, সো আপনি যদি আমার সিমটাই ইউজ করাতে পারি আমি, তাহলেই কিন্তু আপনি মাসে মাসে আমাকে আমার টাকাটা। সেটা কি করলে সম্ভব? সিমটাই ডিভাইসটার সাথে লক থাকতে হবে। যতদিন না আপনি পুরো টাকাটা আপনি দিচ্ছেন ততদিন এই সিমটা এটার সাথেই লক থাকবে। এই ডিভাইসটা শুধুমাত্র এই সিমটাই ইউজ করতে পারবে। বাইরের দেশে কিন্তু সব জায়গায় এরকম। তো আমাদের এখানে কোথায় বাধা কোথায়? এটা এখনো রেগুলেটর এই ডিসিশনটা নেয়নি, নিবে করছে। মানে বিটিআরসি থেকে এই সিদ্ধান্ত আসতে হবে, এই সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে। এটা গ্লোবাল প্র্যাকটিস, এটা আজকের প্র্যাকটিস না, এটা আজ থেকে এক দশক আগের ঘটনা হয়ে গেছে। টেলিকম ইন্ডাস্ট্রি অনেক পুরনো, এটা নিয়ে বসে থাকার আমাদের কোনো কারণ নাই, যদি আমাদের এন্ড কাস্টমার এবং বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। সো আমার মনে হয় রেগুলেটরি ডিসিশনটা খুব শীঘ্রই নিবেন। ওনারা এটা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, ওনারা এটা নিয়ে খুব শীঘ্রই আসা। আপনারা এই যে কিস্তিতে ফোন এখন আমি কিস্তিতে ফোন দিব, ধরেন বাংলাদেশে মিলিয়ন সাবস্ক্রাইবার, আমি তো সবাইকে দিতে পারবো, তাহলে কি ব্যাংক আছে? ব্যাংক বলবে ঠিক আছে আমি কাস্টমার হয়ে তোমাকে টাকাটা দিয়ে দিব, কাস্টমার আমার কাছে লোনটা পেয়ে গেল যে আমাকে কিস্তি দেবে। সো চিন্তা করেন আপনার ব্যাংকিং সেক্টর, টেলিকম সেক্টর, রেগুলেটর আমরা সবাই মিলে কিন্তু এইটা কোলাবোরেশন একটা কাজ হতে পারে। তারপরে হচ্ছে আপনি যখন একটা ডাটা কিনেন, এখানে কিন্তু আসলে 100 টাকা কিনতে ডাটা পেতে হলে 140 টাকার মতো মানে দেওয়া লাগে। বাংলাদেশের ট্যাক্স, সার্ভিস, সাপ্লিমেন্টারি ডিউটি সব অনেক বেশি। একটা কাস্টমারের ব্যালেন্স থেকে অনেকটা বড় একটা টাকা কেটে নেওয়া হয়। আমাদের দেশের ডাটার দাম যদি কমাতে হয়, আমাদের আশেপাশের দেশগুলোতে যেই ট্যাক্স স্ট্রাকচার আছে ওইটাও অনেক কম। আচ্ছা, এটার এক্সাম্পলগুলো নিয়ে আমাদের দেশে আসলে এইখানে ট্যাক্স স্ট্রাকচারে আমাদেরকে একটা কারেকশন। আপনি বললেন কত টাকার মধ্যে 140 টাকা ট্যাক্স কেটে নেয়? 100 টাকা রিচার্জ করতে হলে আপনাকে পে করতে হয় সম্ভবত 140 টাকা সবকিছু মিলে একজন সাবস্ক্রাইবার হিসেবে। ওকে, তো আই থিংক এটা থেকেও বেশি হবে মনে হয়। ফরগট যে হয়তো রাইট যে 100 টাকার মধ্যে আসলে কনজিউমার ম্যাক্সিমাম 60 টাকা পায়, হয়তো 70 টাকার নিচে পায়। হ্যাঁ, সো উল্টা ভাবে বললাম, আমি বললাম 100 টাকা পাইতে হলে 140 টাকা দেওয়া লাগে। সো আপনি উল্টা ভাবে বলতে আবার এটা 70 টাকা নিচে চলে আসবে। তো আপনি যে এই যে টাকাটা দিচ্ছেন, আলটিমেটলি তো কনজিউমারই লস করছে। কনজিউমারের আসলে সে দেখছে কি, সে অনেক বেশি টাকা দিচ্ছে কিন্তু বেনিফিট পাচ্ছে অনেক কম। হ্যাঁ, সো সাইকোলজিক্যালি আমরা দেখছি আমাদের ডাটার প্রাইস অনেক বেশি। এখন কথা হচ্ছে যে এইটা সত্যি যে গভর্নমেন্টের তো আসলে রেভিনিউ আর্নিং লাগবে, কিন্তু গভর্নমেন্ট আসলে এই যে বলে না ডিম পাড়া হাঁসকে মেরে ফেলা উচিত না। সো এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত না যেখানে আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি থাকবে না। হ্যাঁ, কারণ কাস্টমাররা আমাদেরকে আসলে তাদের ইউসেজ বাড়াচ্ছে না, যেহেতু প্রতি বছর ট্যাক্স বেড়ে যাচ্ছে, যে সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ছে, গত বছর বেড়েছে। সো আমার মনে হয় যে সরকার তার রেভিনিউ লস করবে না যদি ডাটাতে যদি ট্যাক্স এবং ভ্যাট সাপ্লিমেন্টারি কমানো হয়, যে ডাটার যে ইউসেজ বাড়বে এবং টোটালিতে ডিজিটালাইজেশনে বাংলাদেশের যে বেনিফিটটা হবে, আমার মনে হয় রেভিনিউ আরো বেশি হবে যদি এখানে তাই হয়েছে সব দেশে। এবং আমি দেখেছি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকবার খুব জোরে সোরে বলেছেন যে ডোন্ট কিল দ্য গোল্ডেন গেজ। হ্যাঁ, সো ওনার একটা আর্টিকেলও ছিল অনেক আগে, একটা ডেইলি স্টার আমি পড়েছিলাম। সো আমার মনে হয় যে এখন যে আমাদের যে বিভিন্ন অথরিটিতে যারা আছেন, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে, দে হ্যাভ এন এনাফ আন্ডারস্ট্যান্ডিং যে এখানে আসলে অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। এই সেক্টরটাকে, টেলিকম অ্যান্ড আইসিটি সেক্টরটাকে আসলে গভর্নমেন্টের সহযোগিতা করা সব জায়গা থেকে, যেখানে আপনি সহজে ট্যাক্স পাওয়া যায়। আপনি দেখেন ইম্পোর্টে হাই ট্যাক্স আমাদের, এটা আমেরিকা ইম্পোজের পরে লোকজন আলোচনা আবার করছে, বিকজ অফ এটা অনেকটা অটোমেটিক ট্যাক্স পাওয়ার মতো। সো এখানে বেশি রেট ইম্পোজ করে এগুলো করা। সো মিস্টার ইয়াসির আজমান, আমরা একদম শেষের দিকে আলোচনার, যে গ্রামীণফোন, টেলিনর অনেক ইনভেস্ট করেছে, সামনে আপনাদের কি নতুন বিনিয়োগ বা টেকনোলজি, এখানে ইনোভেশন, এগুলো তো কন্টিনিউ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো সামনে আসলে
কি হতে পারে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরেন যে এখানে টেলকো ইন্ডাস্ট্রির কোনো লেভেলে এগুলো সামনে কোনো ডিসরাপশন বা ভ্যালু এডিশন, এবং সাথে আপনাদের ফিউচার ধরেন যে বাংলাদেশে বিনিয়োগের কি ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে? কয়েকটা সেক্টর আপনাকে যদি বলি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাতে আমি আসি। তার আগে আসলে সিকিউরিটি। ওকে, আপনি যে আসলে যে এই মোবাইলটার উপরে এত যে ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছেন বা কানেক্টিভিটি ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছেন, আপনি কি সিকিউরড কিনা? আপনার প্রাইভেসি আসলে দ্যাটস আ বিগ কোশ্চেন এন্ড থ্রেট। এটার মধ্যে বিকাশ কার্ড এনিথিং। সো আসলে সিকিউরিটি প্রোডাক্ট এন্ড সার্ভিস বাংলাদেশে আসলে ইনোভেশন লাগবে, এবং আমাদের কাস্টমারদের যেন তারা যেন নিশ্চিন্তে আমাদের কানেক্টিভিটি ইউজ করতে পারেন একটা ডিভাইসে। তার জন্য যেই টাইপের সলিউশন দরকার, আমাদের ওই টাইপের সলিউশন আসলে কাজ করা দরকার বা মার্কেটে নিয়ে আসা দরকার। এটা একটা বড় একটা কাজ আমাদের সবার জন্য। মানে এটা কি টেলকো অপারেটর হিসেবে আপনারাই করবেন, নাকি এখানে আবার রেগুলেটর বা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের? টেলকো অপারেটরই করে, বাট ইনোভেশন যেটা হয় যে সিকিউরিটি সার্ভিস যেগুলো হয়, এগুলো হয়তো যারা সিকিউরিটি এক্সপার্ট, যেমন সিসকো একটা অনেক বড় একটা কোম্পানি যারা বিভিন্ন সিকিউরিটি সার্ভিসেস নিয়ে আসে। আমরা কি করব? আমরা তাদের সাথে পার্টনারশিপে আমাদের কাস্টমারদের কাছে নিয়ে আসবো। এখানে একটা বিনিয়োগ লাগবে, এখানে একটা বিনিয়োগ লাগবে, প্রোডাক্টে ইনোভেশন লাগবে। আমাদের দেশে অনেক কম দামে কিভাবে দেওয়া যায়, বাইরে ধরেন $1 একটা মানুষ দিয়ে দিল, এটা গায়ে লাগে না। আমাদের দেশে 50 টাকা, কিন্তু তার টোটাল মোবাইল খরচই হচ্ছে 150 টাকা। সে যদি এখন সিকিউরিটি সার্ভিস একটা কিনতে আরো $100 লাগে, $1 লাগে তার উপরে লাগে, এটা তো অনেক বড় খরচ। সো আমরা কিভাবে এটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের সাবস্ক্রাইবারদের কাছে নিয়ে আসবো এবং তারা এটা সাবস্ক্রাইব করতে পারবে, এটা আমাদের দেখতে হবে। এটা শুধুমাত্র বিজনেস না, এটা আবার আমার সাবস্ক্রাইবার সিকিউরিটির জন্য। নাম্বার 2 হচ্ছে যে এখন আমাদের সবার এই সফটওয়্যার ক্লাউডের কথা বলা হচ্ছে, যে আমাদের প্রত্যেকটা কর্পোরেট ক্লায়েন্টের কিন্তু আমাদের ডাটা সেন্টার সাপোর্ট দরকার। আমরা কিন্তু টেলিকম তার শুরু থেকে ডাটা সেন্টার রান করছে। তো হাউ ক্যান আই অ্যাকচুয়ালি ইউজ মাই capacity, use my experience, expertise to help the banking sector and other sector, তাদের যে ডাটা সেন্টারের যে নিড গুলো, এগুলোর জন্য আমরা সাপোর্ট যেন দিতে পারি। তারপরে আইওটি সলিউশনস, আমরা হচ্ছে কানেক্টেড ডিভাইস হয়ে যাচ্ছে, মানুষের স্মার্ট লাইফস্টাইল আছে, স্মার্ট সিটি আসছে, স্মার্ট বিল্ডিং এর কথা বলা হচ্ছে। 5G টেকনোলজি আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অটোমেশন হবে, এই জিনিসগুলো। প্রাইভেট নেটওয়ার্ক কথা আসছে। আপনি ধরেন বড় একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আপনি কতটুকু পারবেন যে ওয়্যারিং করে ওয়াইফাই আনা? তার থেকে তাকে একটা প্রাইভেট নেটওয়ার্ক দিতে হবে, সেজন্য তার একটা সিকিউর নেটওয়ার্ক ইউজ করে পুরো তার ইন্ডাস্ট্রিয়াল জোনটাই যেন একটা কানেক্টিভিটি এবং একটা ইন্টারনেট জোনের মধ্যে চলে আসে, ওখানে কোনো রকম ওয়্যারিং ছাড়া। সেটা কি এখন নিতে পারে না? এখনো পারে, বাট আমাদের ওইটা নিয়ে আমরা এখন এই কাজগুলো হচ্ছে, এখন এই নিডগুলো আসছে, বিকজ বিভিন্ন রকম অটোমেশন হচ্ছে। তো এইরকম বিভিন্ন ইনভেস্টমেন্ট আমাদের এখন করতে হবে। আমাদের টোটাল ভয়েস কানেক্টিভিটি ওয়ার্ল্ডটাকে ট্রান্সফর্ম করে ডাটা সেন্ট্রিক একটা ওয়ার্ল্ডে আমাদের যেতে হবে, রাইট? এটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা করার জন্য কিন্তু আমাদের আবার বাংলাদেশের উপরে, বাংলাদেশের রেগুলেশনসের উপরে, বিজনেস এনভায়রনমেন্টের উপরে কিন্তু কনফিডেন্স থাকতে হবে। যার জন্য এই যে বিজনেস সামিট যেটা আমরা শুরু করেছিলাম কথা, এটা ইম্পর্টেন্ট। এখানে যে প্রমিস করা হয়েছে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন আমাদের জন্য। আমরা পুরনো হয়ে গেলেও 28 বছর আগেও বাংলাদেশে ইনভেস্টমেন্ট শুরু করলে এখনো ইকুয়ালি আমাদের ইনভেস্টমেন্ট করে যেতে হচ্ছে, এবং আমাদের কনফিডেন্স দরকার। তারপরে আসছে, আপনি বলছেন এআই এমন একটা জিনিস আমাদের সবাইকে ডিসরাপ্ট করছে। ডিজিটালাইজেশনের উপরে রাইট করে এআইটা কিন্তু আসছে, ডাটার উপরে রাইট করে, রাইট? এখানে আপনি আপনার সাবস্ক্রাইবার যারা নিউজ পেপার পড়ে, তার এক্সপিরিয়েন্স, আপনার খরচ কমানো এবং আপনার রেভিনিউ বাড়ানো, 3টা ক্ষেত্রেই আপনি এআই ইউজ করতে পারবেন, এবং এটা সবাই পারবে। আমি অ্যাজ এ সাবস্ক্রাইবার আপনাকে বেটার এক্সপিরিয়েন্স, যেন আপনাকে অফারটা একদম রাইট প্রিসাইজ করে সুন্দরভাবে দিতে পারি। আপনাকে যদি ভালো অফার দিই, ভালো প্রোডাক্ট এন্ড সার্ভিস দিই, আপনি আমাকে ভালো রেভিনিউ দিবেন। সো আমার গ্রোথ এবং আমার যে ইফিশিয়েন্ট ওয়েতে খরচ কমানোর জন্য যেই রকম ক্যাপিটাল দরকার, এআই আমাকে হেল্প করতে পারবে। আমি একটা এক্সাম্পল দিয়ে এআই এর কথা শেষ করব। আজকে আমাদের যেই নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কে আপনি যদি এআই এনেবল টুল বসায় দেন, আপনার অটোমেটিক্যালি এআই বলে দিবে রাতের কোন সময়টা, ধরেন রাত্রে 2:30 থেকে 3:30 পর্যন্ত এই নেটওয়ার্ক আর ইউজ হবে না, সে আগে থেকে বলে দিবে, এবং সে অটোমেটিক ইলেকট্রিসিটি বা নেটওয়ার্ক এখানে সুইচ অফ করে দিবে। আচ্ছা, সুইচ অফ করে দিলে কি হবে? ইলেকট্রিসিটি কনজাম্পশন কমে গেল। বাংলাদেশের ইলেকট্রিসিটি কনজাম্পশন, ক্লাইমেট চেঞ্জের কথা চিন্তা করলে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি যত কম কনজিউম করা যায় ততই ভালো। এবং এটা এমন না যে ওই সময়টাতে কোনো কাস্টমার সার্ভিস পাবে না। কোনো কাস্টমার যখন যদি তার ফোন শুরু করে, অটোমেটিক এটা চালু হয়ে যাবে। সো আমরা দেখছি যে খুব ইজিলি 5 to 10% খরচ আসলে এআই মডেল দিয়ে আপনার নেটওয়ার্ক কস্ট কমিয়ে নেওয়া যায়। আপনি যদি 10% খরচ
কমাতে পারেন তাহলে কিন্তু আপনি 10% কম খরচে আপনি সাবস্ক্রাইবারকে আমার প্রোডাক্টটা আমি দিতে সেটা আমি পারবো। কিভাবে পেতে পারি? কিন্তু এইটা তো আমাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট এই নেটওয়ার্কে যে আমরা ইনভেস্ট করব, এটা কিন্তু এইটাই হচ্ছে ডিসিশন নেয়া যে আমরা কি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে যাব এবং সাবস্ক্রাইবার নতুন নতুন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে নিয়ে আসবো, নাকি এই ইনভেস্টমেন্ট অন্য কোথাও অনেক বেশি সিকিউর। আমি মনে করি বাংলাদেশ ইজ দ্য মার্কেট। আমি মনে করি আমাদের এই চেঞ্জ, যে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলেছি, যে প্রমিস করেছি, এগুলো সব কিছু রাখা সম্ভব। আমি মনে করি বাংলাদেশ আসলে একটা দারুণ একটা সময়ে দাঁড়িয়ে আছে, যেখানে পৃথিবীর এখন যে সিচুয়েশন, জিওপলিটিক্যাল সিচুয়েশন, বিজনেস এনভায়রনমেন্ট এভরিথিং, আমাদের দেশে অনেক ইনভেস্টর আসা উচিত। শুধু যারা পুরনো আছে তারাই যে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করবে তা না, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে। নতুন নতুন ইনভেস্টমেন্ট হলে আমরাও আসলে কিন্তু একটা ইকোসিস্টেমে আমাদের বিজনেস, আপনার পত্রিকার যেই কাটতি, সব কিছুর মধ্যেই কিন্তু একটা ইকোসিস্টেমে একটা এটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে, একটা রোলিং ইম্প্যাক্ট আসবে। আই ওয়ান্ট টু সি দ্যাট এই সময়টা আমি দেখতে চাই যে আমাদের যে প্রমিসের কথা বলা হয়েছে, বিডা চেয়ারম্যান যে সুন্দর ভালো কথা বলেছেন, উনি রাখতে পারবেন, প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন। হ্যাঁ, এবং এটা কন্টিনিউশন থাকবে, একটা কন্টিনিউশন, কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইনভেস্টমেন্ট কেউ এক বছরের জন্য করবে না। রাইট। এবং তারা আসলে ইনভেস্টমেন্ট বসেও থাকে না, কেউ যে বাংলাদেশের জন্য 1 বছর টাকা নিয়ে বসে থাকবে তাও না। সো দ্যাটস ইয়াসির ভাই, আমরা আলোচনা শেষ করতে চাই, বাট খুব ছোট একটা, যে ডেটার ইউসেজের কথা বললেন, আপনাদের ভয়েস থেকে রেভিনিউ এন্ড ডেটা থেকে রেভিনিউ, এটার এখন রেশিওটা কেমন? এখনো ডাটা এখনো 50%ই কস্ট করতে পারেনি। আচ্ছা, বাট খুব দ্রুততার সাথে এটা আসলে টেক ওভার করবে। ইন্ডাস্ট্রির কথা বলছি অ্যাজ এ হোল আমি, কারণ এখানে আমার শুধু গ্রামীণ ফোনের কথা বলে লাভ নাই, এটা টোটাল ইন্ডাস্ট্রির সিচুয়েশনটা। বাট এটা খুব দ্রুত, এটা আসলে ডাটা উইল টেক ওভার। এখন যেটা হচ্ছে, যত বেশি ডাটা বাড়ছে আমাদের কিন্তু মার্জিন তত কমছে, কারণ ডাটার কস্ট অনেক বেশি। অনেক ক্ষেত্রে আমরা আসলে ডাটা আসলে উই ডোন্ট মেক এনি প্রফিট, আমাদের প্রফিট হয় আসলে ওই ভয়েস দিয়ে এখনো। সো এটা কিন্তু বড় একটা কনসার্ন আমাদের জন্য। ভয়েস যত কমে যাচ্ছে ততই আমরা দেখছি আমাদের মার্জিন কমে যাচ্ছে। সো উই নিড টু ফাইন্ড আউট এ ওয়ে যে আমরা আরো কত কম খরচে ডাটার ভলিউম জেনারেট করতে পারবো, তাহলে কিন্তু আপনার কাছে আমি আমাদের সার্ভিসটা দিয়ে যেতে পারবো। সো মিস্টার ইয়াসির আজমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সাদুর রহমান ভাই। দর্শক, আমরা আলোচনা করলাম গ্রামীণ ফোন, বাংলাদেশের লার্জেস্ট কোম্পানি, তার চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার ইয়াসির আজমানের সঙ্গে, এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।